এলিয়েন ফ্র্যাঞ্চাইজি নাম আমরা শুনিনি এটা অসম্ভব। আদিকাল থেকে চলে আসা এলিয়েন ইউনিভার্সের গল্প আমাদের এক অন্যরকম কিক দেয়। সম্প্রতি মুক্তি পেয়েছে এলিয়েন রোমিউলাস সিনেমা, যেটা এলিয়েন ফ্র্যাঞ্চাইজির একটা সফট রিবুট। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সময়টা 2142 সাল। মহাকাশে নস্ট্রোমো নামের একটা স্পেস ক্রাফটের ভাঙা অংশ ভাসতে দেখা যায়, যার মধ্যে ছিল একটা ফসিল, যেটাকে কালেক্ট করে ইকো 203 দ্য রেনেসিয়ান্স নামের একটা স্পেস রিসার্চ সেন্টারে নিয়ে আসে, যেটা ওয়েল অ্যান্ড ইউটানি কর্পোরেশনের নামের কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে। ফসিলসের কিছু অংশ সায়েন্টিস্টরা লেজার দিয়ে কেটে নিয়ে গেলে আমরা দেখতে পাই ওটার মধ্যে এক বৃহৎ আকার এলিয়েন চাপা পড়ে গেছিল, যেটার নাম জেনোমর্ফ। আসলে বিজ্ঞানীরা এই ফসিলসের টুকরো এক গোপন রিসার্চের জন্য ব্যবহার করবে। এরপরের সময়কাল 170 দিন পর আমরা রেন ও অ্যান্ডি নামের দুই ভাই বোনের সাথে পরিচিত হই। রেন জ্যাকসন স্টার স্পেস মাইনিং কলোনিতে কাজ করে। তার বহুদিনের ইচ্ছে সে কোনো খোলা জায়গায় বসে সূর্যোদয় দেখবে, কারণ তারা যে গ্রহের মাইনিং কলোনিতে বসবাস করে সেখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছয় না। রেন চায় অ্যান্ডিকে নিয়ে এই জায়গা থেকে বেরোবে, তাই অ্যান্ডিকে সাথে নিয়ে মাইনিং অফিসে কথা বলতে গেলে জানতে পারে তার ওয়ার্কিং কন্ট্রাক্ট 12,000 থেকে 24,000 ঘন্টা করে দিয়েছে। আসলে এই সময় মানুষের সংখ্যা কমে আসছে, তাই ম্যান পাওয়ার বাড়ানোর জন্য তাদের দিয়ে কোম্পানি ওভারটাইম কাজ করিয়ে নেয়। এর মানে কন্ট্রাক্ট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এই গ্রহ থেকে অন্য কোথাও যেতে পারবে না। রেন এই কথা শুনে খুব মুষড়ে পড়ে। তখনই সে খেয়াল করে বাইরে বসা অ্যান্ডিকে কিছু বাচ্চা মিলে মারধর করছে। রেন অ্যান্ডির কাছে গিয়ে দেখে সে ভীষণভাবে কাঁপছে ও তার কানের পাশ দিয়ে এক ধরনের সাদা তরল গড়িয়ে পড়ছে। রেন অ্যান্ডির কানের পাশে একটা মেমোরি স্লট খুলে কিছু ফিক্স করার চেষ্টা করে। এইখানে বোঝা যায় যে অ্যান্ডি কোনো মানুষ নয়, বরং সে একটা সিনথেটিক বা অ্যাডভান্স রোবট, যাদের মধ্যে মানবিক ইমোশন ছাড়া সব কিছুই রয়েছে। তাই ওরা যে কোনো সিচুয়েশন প্র্যাকটিক্যালি ভাবতে সক্ষম। রেনের বাবা তাকে একসময় ডাস্টবিন থেকে তুলে এনে ফিক্স করেছিলেন। তারপর থেকে অ্যান্ডি তাদের সাথেই থাকে এবং রেনকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। রেন মনমরা হয়ে বসে থাকার সময় তার কাছে এক্স বয়ফ্রেন্ডের কল আসলে দেখা করতে বলে। সেখানে গেলে দেখা হয় টাইলার সহ তার অন্তঃসত্ত্বা বোন কে, কাজিন বিয়ন এবং তার দত্তক নেওয়া বোন নাভারো। তারাও এই গ্রহ থেকে বেরিয়ে ইয়াভাকা বা Y30 নামের একটা গ্রহে যাওয়ার চেষ্টা করছে। এইবার 100 আলোকবর্ষ দূরে ট্রাভেল করার জন্য দরকার ফুয়েল, যেটা তাদের কাছে সাফিসিয়েন্ট নেই। টাইলার ওদের গ্রহের অরবিটের পাশে একটা পরিত্যক্ত মহাকাশযানের খোঁজ পেয়েছে, যেটা থেকে আশা করা যাচ্ছে কিছু ফুয়েল তো তারা পেয়েই যাবে। রেনকে বলে তারা সবাই এখান থেকে ইয়াভাকা নামের অন্য একটা গ্রহে যাওয়ার প্ল্যান বানিয়েছে এবং এই কাজে তাদের রেনের সাহায্য লাগবে। রেন বুঝতে পারে না যে তারা কিভাবে সাহায্য করবে। আসলে অ্যান্ডির মতো রোবট বা সিনথেটিকদের এমনভাবে বানানো হয় যে তাদের কাছে যে কোনো শিপ আনলক করার অ্যাক্সেস থাকে। তবে এখন মেইন দুটো সমস্যা, এক হচ্ছে ফুয়েল এবং দ্বিতীয় ক্রায়োস্লিপ। এটা এক ধরনের যন্ত্র যার ভিতরে মানুষকে ওষুধ বা ইনজেকশনের সাহায্যে অজ্ঞান করে বছরের পর বছর সুরক্ষিত রাখা যায়। আর এই প্রসেসের ফলে তার বয়সে কিংবা চেহারায় কোনো রকমের ছাপ পড়ে না। নাভারো বলে যে এখান থেকে একটু দূরে একটা পরিত্যক্ত স্পেস স্টেশনে তারা খোঁজ পেয়েছে এবং সেই স্পেস স্টেশনের ভিতরে এখন যথেষ্ট পরিমাণে ক্রায়োস্লিপ পড ও প্রচুর ফুয়েল মজুদ আছে, যা তাদের পাড়ি দেওয়ার জন্য যথেষ্ট। রেন প্রথমে অ্যান্ডিকে নিয়ে তাদের সাথে যেতে রাজি না হলেও বাইরে আসলে একটা মাইনারের হাতে খাঁচায় বন্দি পাখি দেখে সে ওই পাখির জায়গায় নিজেকে কল্পনা করে, কারণ সেও বন্দি জীবন কাটিয়ে হাঁপিয়ে উঠেছে। তাই এক মুহূর্ত ভেবে অ্যান্ডির সাথে নিজেও নাভারোদের স্পেসশিপে চড়ে বসে। তবে কাজটা কিন্তু খুব রিস্কি। কিছুক্ষণের মধ্যেই তাদের স্পেসশিপ তীব্র গতিতে পাড়ি দিল। রেন বহু সময় পর সূর্যকে প্রথমবার আজ দেখছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তারা ওই পরিত্যক্ত স্পেস স্টেশন লক্ষ্য করে, যেটার নাম দ্য রেনেসিয়ান্স। তবে গল্পের শুরুতে এটা তো ঠিক ছিল, কিন্তু 170 দিন পর ওই ফসিলস আনার পর কি এমন ঘটলো যে যার দরুন এমন অবস্থা? তবে এত কিছু ভাবার সময় নেই, কারণ দ্য রেনেসিয়ান্স ধীরে ধীরে LV-410 নামের গ্রহের একটা অ্যাস্ট্রয়েড বেল্টের দিকে এগিয়ে যাচ্ছে, যেটার সাথে মাত্র 36 ঘন্টা পর ক্র্যাশ করবে। তাই দ্রুত ফুয়েল সংগ্রহ করে তাদের স্পেসশিপে ফিরতে হবে। তারা দেখতে পায় রিসার্চ সেন্টারে দুটো ভাগ রয়েছে, রেমাস ও রোমিউলাস। এই রেমাসের তুলনায় রোমিউলাসে তারা বেশি তাড়াতাড়ি পৌঁছতে পারবে। সেই মতো তারা স্পেসশিপ রোমিউলাসের সাথে কানেক্ট করে টাইলার, বিয়ন ও অ্যান্ডি
রোমিউলাসের ভিতরে প্রবেশ করে ও বাকি 3টে মেয়ে ক্যামেরায় তাদের উপর নজরদারি করতে থাকে। বিয়ন অর্থাৎ টাইলারের সঙ্গে অন্য যে ছেলেটি ছিল সে প্রথম থেকে অ্যান্ডির উপর বেশি রেগে আছে, যার কারণে সে অ্যান্ডির সাথে সর্বদা খারাপ ব্যবহার করছিল, যেটা রেন ক্যামেরায় দেখতে পায়। নাভারো তখন রেনকে বলে কিছু সময় আগে আসলে তাদের মা একটা মাইনে আটকে পড়ায় পরিস্থিতি এমন হয়েছিল যে সেইখানে সব লোকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু সেখানে থাকা একটা রোবট বা সিনথেটিক বেশিরভাগ মানুষের মৃত্যু আটকাতে তাদের মা সমেত কিছু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ব্যাপার হলো তারা ওই জিনিসটাকে প্র্যাকটিক্যাল ভেবেছিল যাতে বেশিরভাগ মানুষের প্রাণ বাঁচানো যায়। তাই মায়ের মৃত্যুর পর থেকে বিয়ন সিনথেটিকদের জাস্ট ঘেন্না করে। এই 3জন গোটা রোমিউলাস চেক করে সেখানে থাকা কিছু ক্রায়োস্লিপ পড খুঁজে পায়, কিন্তু সেখানে যথেষ্ট ফুয়েল ছিল না। চারিদিকের অবস্থা থেকে মনে হচ্ছে এখানে অদ্ভুত কিছু তো একটা ঘটেছে। স্পেস সেন্টারের মিডল বরাবর অনেকটা অংশ গলে গেছে, আর সেখানে রাখা রয়েছে একটা অচেনা জন্তুর কাটাপা। ওটারই পাশের একটা গর্তে পড়ে আছে কোমর পর্যন্ত একটা সিনথেটিক বা রোবটের বডি। সেটাই বেশি গুরুত্ব না দিয়ে একটা ক্রায়ো চেম্বারে তারা প্রবেশ করে। এখানে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল মজুত করা ছিল, তাই দেখে তারা কিছু পরিমাণ ফুয়েল নিজেদের সাথে নিয়ে যেতে চাইলে হঠাৎ দরজা অটোলক হয়ে যায়। এই দরজাগুলো এমনভাবে ডিজাইন করা যে সিস্টেম যে কোনো আপৎকালীন পরিস্থিতি অনুভব করলে লক হয়ে যাবে। এইবার প্রশ্ন হলো সেখানে এমন কি ছিল যার জন্য পরিত্যক্ত স্পেস স্টেশনে এমনটা হলো? রেন আর নাভারো ওদেরকে হেল্প করতে আসলে আচমকা ওই সিনথেটিক রেনের হাত টেনে ধরে, মানে তার মধ্যে এখনো প্রাণ আছে। রেন তখনই ওর ব্রেন থেকে চিপ খুলে নিলে সিনথেটিক শাটডাউন হয়ে যায়। এরপর ওই চিপ অ্যান্ডির মাথায় ঢোকায় যাতে স্ক্যান করে অ্যান্ডি দরজা আনলক করতে পারে। এখন এই স্ক্যান হতে বেশ কিছুক্ষণ সময় তো অবশ্য লাগবে। ততক্ষণে ক্রায়োফিউলের সিলিন্ডারগুলো বের করলে যে এলিয়েনগুলো ক্রায়োস্লিপে ছিল তারা জেগে ওঠে। এদেরকে বলে ফেস হাগার্স বা প্যারাসিডয়েডস। খুব কম সময়ের মধ্যে ফেস হাগার্সগুলো টাইলার এবং বিয়নের উপরে আক্রমণ করে। তবে এতক্ষণে অ্যান্ডির সিস্টেম রিবুট হয়ে গেছে, এবার তার সাহায্যে সবাই সেই চেম্বার থেকে বেরিয়ে আসে। কিন্তু দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা ফেস হাগার্স চেম্বার থেকে ছিটকে এসে নাভারোর উপর আক্রমণ করে বসে। তারা সবাই মিলে সেটাকে তার উপর থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তার ল্যাচ সাপের মতো নাভারোর গলায় পেঁচিয়ে দেয়। ফলে কোনো উপায় না থেকে রেনরা সে পরিত্যক্ত রোবটটিকে রিভাইভ করলে জানতে পারে সে হলো সিকিউরিটি অফিসার রুক। আসলে এখানে রিসার্চ করতে আসা একদল বিজ্ঞানীদের মধ্যে অধিকাংশরই মৃত্যু ঘটে এই জেনোমর্ফের জন্য। সেই বিজ্ঞানীরা এলিয়েনদের উপর রিভার্স বায়ো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা চালাচ্ছিল। এবার হয়তো এই ফেস হাগার্সগুলো একটা সময় পূর্ণাঙ্গ জেনোমর্ফে পরিণত হয়ে রিসার্চ সেন্টার জুড়ে তাণ্ডব চালায়। কিন্তু সে বিজ্ঞানীদের মধ্যে একজন মারা যাওয়ার আগের মুহূর্তে জেনোমর্ফটাকে কৌশলে এয়ারলকের মাধ্যমে বাইরে এনে মেরে ফেলেছিল। এই স্পেস স্টেশনে যে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে না, তা আসলে ওই জেনোমর্ফের শরীর থেকে পড়া রক্তের কারণ। আসলে এদের রক্তে রয়েছে এক প্রচণ্ড অ্যাসিডিক উপাদান, যেটা এই মেঝেকে গলিয়ে ফেলে নিচের দিকে নামছে। এদিকে নাভারোকে তখনও সেই ফেস হাগার্সটা জড়িয়ে আছে। ইতিমধ্যে দেখা যায় রিবুট হওয়ার পর অ্যান্ডির মধ্যে কিছু বদল এসছে। সে এখন আর পুরনো অ্যান্ডি নেই, বরং সে রুকের প্রতিনিধিত্ব করছে। সে বলে এই ফেস হাগার্সটা নাভারোকে মারার কোনো রকম চেষ্টা করছে না, বরং তাকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আসলে এই ফেস হাগার্স মেয়েটির শরীরে ডিম পারছে। এদের লাইফলাইন খুব কম হয়, কারণ তারা ডিম পেড়েই মারা যায়। ফলে মেয়েটিরও কোনো বাঁচার উপায় থাকে না। তাই নিজেদের বাঁচতে হলে ওকে এইখানেই রেখে যেতে হবে। কিন্তু বাকিরা তার কথা না শুনে ফেস হাগার্সটার থেকে নাভারোকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে ডিম পাড়া হয়ে গেছে। বিয়ন তাকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে অ্যান্ডি বাধা দেয়, কারণ ওর ব্রেনে এখন রুকে চিপ ঢোকানো এবং ওই সিস্টেম কমান্ড অনুযায়ী নাভারোকে বাইরে ছাড়া যাবে না। কিন্তু বিয়ন শটগান দিয়ে সরিয়ে দিলে ও বাকি সবাইকে ফেলে রেখে শুধু নাভারোকে নিয়ে স্পেসশিপে উঠে পড়ে। তবে নাভারোর শরীরে কিন্তু প্রবল যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার মনে হতে থাকে তার শরীরের ভিতরে যেন একটা প্রাণী ছটফট করছে, আর সেটা ওর শরীর ভেদ করে বাইরে আসতে চাইছে। নাভারো তখন নিজের ব্যাগ থেকে এক রকমের এক্সরে লাইট দিয়ে নিজেকে স্ক্যান করে দেখে একটা ছোট্ট প্রাণী তার শরীরের ভিতরে নড়ে চড়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, সেটা র্যাপিডলি গ্রো করছে, যার ফলে কিছুক্ষণের মধ্যে শরীর ফেটে বেরিয়ে আসে একটা ছোট্ট জেনোমর্ফ। নাভারো যন্ত্রণাদায়ক মৃত্যুকালীন ছটফট করার সময় তার পা গিয়ে লাগে একটা লিভারে, ফলে তাতে স্পেসশিপ আউট অফ কন্ট্রোল হয়ে আছড়ে পড়ে রোমিউলাসের একটা অংশে। টাইলার ওদের সাথে যোগাযোগ করার তখন চেষ্টা করে চলেছে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া না আসায় তারা বুঝতে পারে হয়তো কোনো বিপদের মধ্যে রয়েছে। তারা ওদের বাঁচানোর উদ্দেশ্যে বেরোতে চায়, কিন্তু সামনে ওই ফেস হাগার্সগুলো ঘোরাঘুরি করছে। অ্যান্ডি তখন জানায় এরা চোখে দেখতে পায় না, কিন্তু মানুষের শরীরের উত্তাপ
এবং যে কোনো প্রকার সাউন্ড অনুভব করতে পারে। তাই ওরা যদি এখান থেকে বেরোতে চায় তাহলে কোনো রকম এক্সাইটমেন্ট দেখানো যাবে না, কারণ এক্সাইটেড হলে হার্টবিট বাড়ার সাথে শরীরের উত্তাপ বাড়বে। রেন তখন বুদ্ধি করে তাদের বডির সাথে সেম রুম টেম্পারেচার সেট করে দেয়, যাতে ফেসহ্যাগার্সগুলো তাদের স্পট করতে না পারে। অন্যদিকে দেখা যায় কির জ্ঞান ফিরে এসছে, আর এখন সে বিয়নের সাথে লুকিয়ে সে জায়গাটা থেকে বেরোতে যায়। ইতিমধ্যে বিয়নের কাছে যে শটগানটা ছিল ওটা দিয়ে সে একটা জেনোমর্ফকে মারার চেষ্টা করে, কিন্তু এই ক্রিয়েচারটার শরীর থেকে বেরিয়ে আসে একটা তীক্ষ্ণ লেজ, যা দিয়ে বিয়নকে আঘাত করলে সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। এবং এই জেনোমর্ফের গায়ে সৃষ্টি হওয়া ক্ষতস্থান থেকে সেই অ্যাসিডের সংমিশ্রণে তৈরি হওয়া রক্ত পড়তে থাকে ওর উপর, ফলে বিয়ন শিকার হয় এক মর্মান্তিক মৃত্যু। এই পরিস্থিতির মধ্যে কে পালানোর চেষ্টা করতে থাকলে এই জেনোমর্ফের আসল পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাই। কে টাইলারের সঙ্গে কন্ট্যাক্ট করে ওকে সবটা জানায়, কিন্তু তারা তো এদিকে আসতে পারবে না। কের কথা শুনে টাইলারের শরীর দিয়ে উত্তেজনার ঘাম বেরোতে থাকলে ওর শরীরের উত্তাপ বাড়তে থাকে, আর তখন এই ফেসহ্যাগার্সগুলো তাদের উপর হামলা করলে অল্পের জন্য সেই যাত্রায় বেঁচে যায়। তবে অ্যান্ডির আচার আচরণে দুজনে অবাক, যে নিজের মতো সার্ভাইভ করছে, কারণ চিপ পরিবর্তন করায় ওর মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। তার লক্ষ্য ওদের দুজনকে নতুন গ্রহে নিরাপদে পৌঁছে মিশন কমপ্লিট করা। আসলে ওরা যে নতুন গ্রহে ট্রাভেল করছে সেখানে সিনথেটিক নট অ্যালাউ, তাই অ্যান্ডি ফিরে যাবে সেই মাইনিং কলোনিতে। সেখান থেকে তারা দরজার ওপারে কে দেখতে পায়, কিন্তু ততক্ষণে পিছনে চলে এসছে সেই জেনোমর্ফ। অ্যান্ডি সেই দরজাটা খুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার চোখ পড়ে সেই এলিয়েনটার উপরে। সেই জেনোমর্ফ এতটাই চালাক যে সে অপেক্ষা করছিল কখন বসে দরজা খুলবে এবং সে একসাথে 3-4টে মানুষকে নিজের শিকার বানাবে। কিন্তু অ্যান্ডি দরজা না খুললে জেনোমর্ফ কে নিমেষের মধ্যে তুলে নিয়ে যায়। রেইন এবারে কোনোদিন যা করেনি সেই কাজ করে বসে, সে অ্যান্ডিকে একটা থাপ্পড় লাগায়। এতক্ষণ ধরে সে এবং টাইলার বারবার করে তাকে দরজা খুলতে অনুরোধ করছিল, কিন্তু অ্যান্ডি কোনো কথাতেই কান দেয়নি। রেইন এই কারণে হতাশ হয়ে কাঁদতে থাকে। একটু পরে অবশ্য ধাতস্থ হয়ে সেখান থেকে বেরিয়ে তারা একটা হাইলি সিকিউর ল্যাবে গিয়ে পৌঁছায়। এর চারপাশ দেখলে মনে হয় কোনো জৈব ওয়েপন বানানোর চেষ্টা করেছিল। তখনই অ্যান্ডি এবং রুক আসল সত্যিটা বলে যে পৃথিবী জন্ম নেওয়ার পর থেকে একের পর এক বিবর্তনের মধ্যে দিয়ে তারা এসছে, এবং এই বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ থেকে আজকের মানুষ রূপান্তরিত হয়েছে। কিন্তু পৃথিবীতে যখনই একের পর এক মহামারীর আগমন হয়েছে, বেশিরভাগ মানুষ সে মহামারী থেকে বেঁচে ফিরতে পারেনি। তাই বিজ্ঞানীরা এই এলিয়েনগুলোর উপর রিসার্চ চালাচ্ছিল, কারণ এই এলিয়েনগুলো যে কোনো জায়গায় যে কোনো আবহাওয়াতে বেঁচে থাকার এই গুণ যদি মানুষের মধ্যে অ্যাডপ্ট করা যায়, তাহলে হয়তো মানুষরা আর মহামারীর কারণে মরবে না। এবং তারাই এলিয়েনগুলোর উপর রিসার্চ করে এক ধরনের প্যাথোজেন সৃষ্টি করেছে, যেটা মানুষের দেহের মেটাবলিজমকে আরও বাড়িয়ে দেবে। একটা মৃতপ্রায় গিনিপিগের উপর পরীক্ষা করায় এক্সপেরিমেন্টাল ভিডিও যখন রিসার্চ ল্যাবে ভেসে ওঠে, যেটা সফল হয়েছিল। এইসব কথা বলতে বলতে অ্যান্ডি প্যাথোজেনটা নিজের হাতে তুলে নেয় ও সেখান থেকে বেরোনোর আগে ব্রেইন ও টাইলারকে একটা রিপালসারও গান দেয়। এই গানগুলোর মধ্যে এম অ্যাসিস্ট থাকায় টার্গেটকে অটো ডিটেক্ট করতে পারে, কিন্তু এটাকে খুব ধীরে সুস্থে চালাতে হবে, কারণ এলিয়েনগুলো যদি এর কারণে একবারও আহত হয় তাহলে তাদের অ্যাসিডিক রক্ত স্পেসশিপের মধ্যে ছড়িয়ে পড়লে ফুটো হয়ে যেতে পারে। তারা রিসার্চ ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার পর সেখানে একটা অদ্ভুত দেখতে জন্তুর কঙ্কাল দেখা যায়। তবে এটা কোনো জন্তু নয়, বরং এটা আসলে এক্সপেরিমেন্ট করা গিনিপিগটা। অর্থাৎ এই প্যাথোজেন মানুষের শরীরে ইনজেক্ট করালে মানুষের ইভলভ হওয়া তো দূরের কথা, তারা এক অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়। 3জন সে ল্যাব থেকে বেরিয়ে একটা প্যাসেজের সামনে এসে উপস্থিত হয়। এই প্যাসেজটার চারপাশে এলিয়েনগুলো এক অদ্ভুত বেস বানিয়ে রেখেছে। তারা সেখান থেকে ফিরতেই যাবে, তখনই টাইলার কের আওয়াজ শুনতে পায়। সে ওই প্যাসেজের ভিতর দিয়ে দৌড়ে আসে, যেখানে প্রচুর পরিমাণে ফেসহ্যাগার্স এবং তাদের মাঝখানে ছড়িয়ে থাকা মানুষের মৃতদেহের মাঝখান দিয়ে টাইলার এসে পড়ে কের সামনে। তাকে সেখান থেকে নামানো হলে দেখা যায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। তখন উপায় না থাকায় ওর শরীরে অ্যান্ডি বিজ্ঞানীদের বানানো সেই প্যাথোজেন বা কম্পাউন্ড 01 নিজের শরীরে ইনজেক্ট করার জন্য বলে, কারণ তার অবস্থা যথেষ্ট খারাপ। কিন্তু রেন তাকে বাধা দেয়। এখন তো অ্যান্ডি আর পুরনো অ্যান্ডি নয়, সে কাজ করছে অন্য এক সিনথেটিকের প্রতিনিধি হিসেবে। তাই রেন তাকে চট করে বিশ্বাস করে উঠতে পারে না। তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে তখন সেখানে এলিয়েনগুলো এসে উপস্থিত হয়। অ্যান্ডিকে তারা আহত করে এবং টাইলার জেনোমর্ফের হামলায় প্রাণ হারায়। রেন কোনো মতে কের সাথে সেখানে থাকাটা লিফটে উঠে পড়ে, কিন্তু কিছু দূর আসার পর তার অ্যান্ডির কথা মনে পড়ে যায়। তাই সে কের হাতে প্যাথোজেনের টিউবটা দিয়ে তাকে ফিরে গিয়ে ক্রায়োস্লিপে অপেক্ষা করতে বলে। নিচে নেমে এসে প্রথমেই রেন অ্যান্ডির শরীর থেকে সেই চিপটা রিমুভ করে দিলে অ্যান্ডি রিবুট হয়ে নিজের পুরনো সত্তা ফিরে পায়। তবে এখান থেকে বেরোতে গিয়ে তারা বুঝতে পারে যে তারা দুজন এখানে বন্দী হয়ে পড়েছে।
এবং এই কারণে তারা রুকের সাথে যোগাযোগ করলে সে কোনো হেল্প করে না, কারণ রুক চায় না যে এরা বাইরে যাক। ওদিকে জেনোমর্ফ আস্তে আস্তে এগিয়ে আসছে। তখন এই রেনের মাথায় একটা বুদ্ধি আসে। সে সেখানে থাকা গ্র্যাভিটি জেনারেটর অফ করে দেয়। জেনারেটর অফ হতে সেখানকার সব কিছু ভাসতে শুরু করে। এইখানে রেন একের পর এক এলিয়েনগুলোকে নিশানা করে গুলিতে ঝাঁঝরা করে দিলে তাদের শরীর থেকে রক্তের মতো অ্যাসিড বেরিয়ে আসতে থাকে। কিন্তু গ্র্যাভিটি জেনারেটর অফ থাকা সেগুলো রেনদের উপর না পড়ে এদিক ওদিক ভেসে বেড়াতে থাকে। অনেক কষ্টে রেন ও অ্যান্ডি সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে ও লিফটে চড়তে গিয়ে রেন আবার একটা জেনোমর্ফের হাতে ধরা পড়ে। কিন্তু অ্যান্ডি এখানে পুরনো রূপে ফিরে এসছে, অর্থাৎ সে এখন রেনকে সর্বদা বিপদ থেকে রক্ষা করবে। তাই কিচ্ছু না ভেবে সোজা জেনোমর্ফটাকে মারতে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা নিজের স্পেসশিপে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে রোমিউলাস সেই গ্রহের অ্যাস্টেরয়েড ফিল্ডে আছড়ে পড়ে। রেইন এবার কে ক্রায়োস্লিপে শুয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে সে প্রসব যন্ত্রণা ছটফট করতে থাকে। কিন্তু এত তাড়াতাড়ি তো যন্ত্রণা হওয়ার কথা নয়। আসলে হয়েছিল কি, রেন যখন অ্যান্ডিকে বাঁচাতে তাকে একা রেখে দিয়ে নিচে গেছিল, তখন কে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য প্যাথোজেন টিউবটাকে নিজের শরীরে ইনজেক্ট করেছিল। ফলে ওর পেট বিভৎস রকমভাবে ফুলে পেট চিরে প্যাথোজেনের সংমিশ্রণে এক অদ্ভুত জীব অফস্প্রিং বেরিয়ে আসে। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট বলি। মুভিতে অফস্প্রিং নামের এলিয়েনটা চরিত্রে অভিনয় করেছে রোমানিয়ান ফর্মার বাস্কেটবল প্লেয়ার রবার্ট বব্রস্কি। আর এমনকি রিয়েল লাইফে এই লোকটা এমনই অতিমানবীয়। আচ্ছা, তো এই অফস্প্রিং প্রথমে অ্যান্ডিকে আঘাত করে এবং কে হত্যা করে তার অরিজিনাল ফর্ম নেয়। রেন এসে সেখানে পৌঁছলে তাকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু অফস্প্রিংটার জন্য তাদের স্পেসশিপ ম্যালফাংশন হওয়ার কারণে ঠান্ডা হতে শুরু করে। রেন কোনো মতে একটা স্পেস স্যুট পরে নেয় এবং সে মনস্থির করে যেখানে আপাতত অফস্প্রিং রয়েছে এই অংশটুকু সে স্পেসশিপ থেকে আলাদা করে দেবে। এবং এই জায়গাটুকুকে স্পেসশিপ থেকে আলাদা করার জন্য এখানে 4টে লিভার আছে, যেগুলো পর টেনে অ্যাক্টিভেট করতে হবে। রেন 3টে লিভার টানতে পারলেও 4 নম্বর লিভারটা টানতে যাওয়ার সময় অফস্প্রিং আবার তাকে ধরে ফেলে এবং রেইন এখানে ঠান্ডা মাথায় নিজেকে একটা ঝুলন্ত দড়ির সঙ্গে বেঁধে নেয়, কারণ ও লক্ষ্য করেছে কের শরীর থেকে বেরোনোর সময় সে অফস্প্রিং যে বিমের মতো জিনিসটার মধ্যে ছিল সেটায় লেগে রয়েছে অ্যাসিডিক রক্ত। রেন পা দিয়ে ওটায় লাথি মেরে স্পেসশিপের মেঝেতে ফেললে এক বিশাল গর্তের সৃষ্টি হয়। রেন কোনো মতে নিজেকে দড়ির সাহায্যে চতুর্থ লিভারটি টান দিলে সঙ্গে সঙ্গে সেখানে থাকা সে অংশটুকু শিপ থেকে আলাদা হয়ে যায় এবং অফস্প্রিং সহ স্পেসশিপের অংশটা অ্যাস্টেরয়েড ফিল্ডে আছড়ে পড়ে। ছবির একদম শেষ পর্যায়ে দেখা যায় আহত অ্যান্ডিকে রেন একটা ক্রায়োপডে ঢুকিয়ে দিয়েছে। এবার এখান থেকে তাদের গন্তব্য হলো Y30 মানে ইয়াভাগা। রেন শিপটা অটো পাইলট করে নিজেও একটা ক্রায়োপডে ঢোকার আগে রেকর্ডারে জানিয়ে যায় যে তারা সর্বশেষ সার্ভাইভার এই স্পেসশিপে। যদি নতুন গ্রহে পৌঁছে কেউ তাদের খুঁজে পায় তাহলে নিশ্চয়ই কেউ রেকর্ডটা শুনবে। এই আশায় রেন ক্রায়োস্লিপে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাও এবং এর পরবর্তী তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও লিখতে ভুলো না।